সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আজ আমি তোমাদের পরিমাণগত রসায়নের যে অঙ্কগুলো করিয়েছিলাম, তারপর দেখো আরও কিছু সমাধান আছে। এই সমাধানগুলো আমি তোমাদেরকে দেখাবো। আমি তাহলে শুরু করি তোমাদের, এবং তোমরাও সঙ্গে সঙ্গে খাতা কলম নিয়ে অবশ্যই ক্লাসটা খুব সুন্দরভাবে করার চেষ্টা করবে এবং অঙ্কগুলো প্র্যাকটিস করবে। দেখো, আমি শুরু করছি তাহলে। পরিমাণগত রসায়ন যে চ্যাপ্টারটা আছে দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়ে, আমরা এর রাসায়নিক সমীকরণ থেকে উৎপাদ গ্যাসের আয়তন নির্ণয়। তাহলে আমরা যে তোমাদেরকে যে বিষয়টি আমি গত ক্লাসে পড়িয়েছিলাম সেটা কি ছিল, ওই বিষয়টার উপরে এই বিষয়টাও নির্ভরশীল। অর্থাৎ যেটা আমাদের অ্যাভোগাড্রোর প্রকল্প, অ্যাভোগাড্রোর প্রকল্পে আমাদের কয়েকটি কথা একে অপরের সাথে সম্পর্কযুক্ত ছিল। তার মধ্যে কি কি ছিল? অণুর সংখ্যা এবং আয়তন, অর্থাৎ সমান। অ্যাভোগাড্রোর প্রকল্পটি ছিল এনটিপি বা এসটিপি বা আদর্শ উষ্ণতা ও তাপমাত্রায় যে কোনো গ্যাসের সমান আয়তনের সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকবে। তাহলে আয়তন সমান হবে, সেটা আমরা জানি। প্রত্যেকটি গ্যাসের 22.4 লিটার, বা এটা যদি সিসি বা সেন্টিমিটার কিউবে নিয়ে যাওয়া যায় তাহলে 1000 দিয়ে গুণ করলে 22,400 সেন্টিমিটার কিউব। এবং অণুর সংখ্যা সেটা কত? 6.023 × 10⁻23, যেটা অ্যাভোগাড্রোর সংখ্যা বলা হয়। অথবা যদি পরমাণু হয় তাহলে পরমাণুতে পরমাণুর সংখ্যাও তোমার সমান, কিন্তু ভিন্নটা কোনটা? আণবিক ভর বা পারমাণবিক ভর। তাহলে তিনটি বিষয় একে অপরের সাথে সম্পর্কযুক্ত ছিল, এবং সেই সম্পর্কের ভিত্তিতে আমি গত ক্লাসে তোমাদের কিছু সমাধান দেখিয়েছি বা অঙ্ক করিয়েছি। এখন দেখো, আজ আবার আমরা যেটা করব সেটা সমীকরণ, রাসায়নিক সমীকরণ করব। সেই সমীকরণ যে গ্যাসটা উৎপন্ন হবে সেই গ্যাসের আয়তন আমরা এই অঙ্কের মাধ্যমে নির্ণয় করব। তাহলে প্রথম ইয়াটা দেখো তোমরা। তাহলে রাসায়নিক সমীকরণ আমরা যেমন বিভিন্ন রকম সমীকরণ, আমরা প্রথম যেটা দেখতে পাচ্ছি যে দেখো উদাহরণ 16 কবিরের বইতে উদাহরণ 16। তাহলে দেখো ইয়াটা কি ছিল? চুনা পাথরের একটি নমুনায়, চুনা পাথরের একটি নমুনায় 96% ক্যালসিয়াম কার্বনেট আছে। যাহা চুনা পাথর তাহাই ক্যালসিয়াম কার্বনেট। চুনা পাথরের সংকেত হলো ক্যালসিয়াম কার্বনেট। চক যেটা আমরা যে চক দিয়ে বলে লিখি। তাহলে দেখো ক্যালসিয়াম কার্বনেট আছে। লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিডে 150 গ্রাম চুনা পাথর বা ক্যালসিয়াম কার্বনেট একই কথা। তাহলে চুনা পাথর দ্রবীভূত করে এসটিপি, অর্থাৎ স্ট্যান্ডার্ড টেম্পারেচার এবং প্রেসার, এসটিপিতে কত লিটার কার্বন ডাই অক্সাইড পাওয়া যায়। এবার দেখো অঙ্কটা আমি বলছি তোমাদের। তাহলে চুনা পাথরের একটি নমুনায় 96% ক্যালসিয়াম কার্বনেট আছে, অর্থাৎ পিওর যে জিনিসটা। তাহলে এখানে কিছুটা ভেজাল আছে চুনা পাথরের মধ্যে। সেটা কতটা? 96% ক্যালসিয়াম কার্বনেট, অর্থাৎ 4% ভেজাল আছে। এবং আমাদের যে জিনিসটুকু দেওয়া আছে সেটা কি? যে লঘু HCl এ আমরা 150 গ্রাম চুনা পাথর দ্রবীভূত করে, তাহলে রিয়াকশনটা আমরা দেখব বা সমীকরণটা আমরা দেখব ক্যালসিয়াম কার্বনেট। তার আগে আমরা দেখে নিই যে যেহেতু ক্যালসিয়াম কার্বনেটের পুরোটা বিশুদ্ধ নয়, 96% বিশুদ্ধ, তাহলে 150 গ্রামে কতটা? তাহলে 96 ক্যালসিয়াম কার্বনেটের আগে আণবিক ভরটা আমরা বের করে নেই। ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর
ক্যালসিয়াম কত বলো 40 যোগ কার্বন 12 যোগ 3টা অক্সিজেন অর্থাৎ 16 গুণ 3 তার মানে 100 40 12 3 16 48। তাহলে আমরা দেখতে পাচ্ছি ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর 100, কিন্তু এই 100-এই আমরা দেখতে পাচ্ছি 96%, অর্থাৎ তাহলে 100-তে বিশুদ্ধ ক্যালসিয়াম কার্বনেট কতটা 96। তাহলে এটা বের করে নেই 150-এ কত আছে 100 গ্রাম তোমার চুনা পাথরে ক্যালসিয়াম কার্বনেট আছে তোমার কতটা 96 গ্রাম। অতএব তাহলে দেখো 1 গ্রাম চুনা পাথরে ক্যালসিয়াম কার্বনেট আছে, তাহলে 96 গুণ তোমার কত এখানে 1 গ্রামে ডিভাইডেড বাই 100। এবার দেখো অতএব কতটা আমাদের ইয়াতে লঘু HCl 150 গ্রাম, তাহলে 150 গ্রাম চুনা পাথরে ক্যালসিয়াম কার্বনেট আছে 96 গুণ 150 ডিভাইডেড বাই 100 ইজ ইকুয়াল টু হবে তোমার এখানে তাহলে ক্যালকুলেট করলে আমাদের যতটা আসে সেটা কত 144 গ্রাম। তাহলে 144 বা 44 যেটাই বলেন এত গ্রাম। তাহলে আমরা এখানে ইয়াটা পেলাম কত 144 গ্রাম। এখন দেখো আমাদের ক্যালসিয়াম কার্বনেটের সাথে HCl এর বিক্রিয়া দেখাইছে, তাহলে আমি এই জিনিসটা তোমরা আমাকে বুঝতে হবে। আমি ক্যালসিয়াম কার্বন বিশুদ্ধ ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণটা আমি লিখে নিলাম। দেখো তাহলে আমাদের 150 থেকে আসলো 144 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট। এবার আমরা রিঅ্যাকশনটা দেখি লঘু HCl, তাহলে ক্যালসিয়াম কার্বনেট প্লাস HCl তৈরি করবে কি দেখো ক্যালসিয়াম অক্সাইড প্লাস তোমার পানি প্লাস কার্বন ডাই অক্সাইড। তাহলে আমরা সমীকরণটা উভয় পাশে আমাদেরকে সমতা করতে হবে। দেখি এখানে ক্যালসিয়াম একটা কিন্তু কার্বন অক্সিজেন তোমার 3টা, কিন্তু এখানে দেখতেছে হাইড্রোজেন 2টা। তাহলে আমাদেরকে এখানে একটা 2 যদি দেই তাহলে কি হয় এখানে ক্যালসিয়াম ক্লোরাইড হবে, ক্যালসিয়াম অক্সাইড পানি ক্যালসিয়াম ক্লোরাইড হবে এই জায়গাটাতে তোমার সমীকরণটাতে হবে ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম অক্সাইড না ক্যালসিয়াম ক্লোরাইড, যেহেতু HCl এর সাথে বিক্রিয়া ক্যালসিয়াম ক্লোরাইড পানি আর হবে তোমার কার্বন ডাই অক্সাইড। এখন আমরা জানি যে এই যে কার্বন ডাই অক্সাইড যতটুকু তৈরি হলো দেখো তাহলে 2টা ক্লোরিন 2টা হাইড্রোজেন, আমরা 2 অণু HCl দিয়েছি সমীকরণটি সমতাকরণ করার জন্য। তাহলে ক্যালসিয়াম কার্বনেট HCl এর সঙ্গে বিক্রিয়া করে কতটা কার্বন ডাই অক্সাইড তৈরি করছে আমরা দেখছি 1 মোল বা 1 অণু কার্বন ডাই অক্সাইড। তাহলে এর আয়তন কত 22.4 লিটার। তাহলে 22 স্ট্যান্ডার্ডে যেহেতু বলছে 4 লিটার, তাহলে এখন 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট এটা তাহলে ওইটাই যেটা আমাদের আমি তোমাদেরকে এখানে বোর্ডে করিয়ে দেখিয়েছি, তাহলে এর হবে 100 গ্রাম আণবিক ভরটা। তাহলে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট HCl এর সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড এই যে সমীকরণ থেকে দেখো রাসায়নিক সমীকরণ থেকে উৎপাদ গ্যাসের আয়তন, তাহলে যে গ্যাসটি উৎপাদন হলো তার আয়তন নির্ণয় করব আমরা। এখন আমরা তাহলে লিখব 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে তোমার কার্বন ডাই অক্সাইড পাওয়া যায় তোমার 22.4 লিটার। এখন দেখো অতএব 1 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে কার্বন ডাই অক্সাইড পাওয়া যায় সমান 22.4 ডিভাইডেড বাই 100। এবার বলো কতটা আমরা পেয়েছি বিশুদ্ধ 144 গ্রাম। 144 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে কার্বন ডাই অক্সাইড পাওয়া যায়, তাহলে 22.4 ইন্টু 144 ডিভাইডেড বাই 100, তাহলে কতটা আসতেছে আমাদের এবার লিটারে
আমরা দেখতে পাচ্ছি 32 পয়েন্ট তোমার 256 লিটার, 32.256 লিটার। তাহলে দেখা গেল যে আমরা চুনা পাথরের যে নমুনাটি 96% বিশুদ্ধ ছিল, ওইটিকে HCl এর সঙ্গে বিক্রিয়া করিয়ে যে আয়তন বা যে পরিমাণ আমরা কার্বন ডাই অক্সাইড পেলাম সেটা আমরা হিসাব করে সেটার পরিমাণটা ছিল 150 গ্রাম এবং বিশুদ্ধ ক্যালসিয়াম কার্বনেট আমরা পেলাম 144 গ্রাম। এই 144 গ্রাম থেকে আমাদের যেহেতু এসটিপিতে দেওয়া ছিল, যার জন্য আমাদের P1 V1 বা P2 V2 করতে হয়নি, আমাদের এখানে অঙ্কটা এসটিপিতেই নির্ণয় করতে বলেছে। এবার আমরা পরের অঙ্কে চলে যাই। দেখো উদাহরণ 18। এটা কিন্তু আরো সোজা। এটাতে ক্যালসিয়াম কার্বনেটকে পোড়ানো হলে কত গ্রাম? 15 গ্রাম। এখানে ক্যালসিয়াম কার্বনেট বলে নাই, এখানে বলছে খড়ি মাটি, কিন্তু যার সংকেত হলো ক্যালসিয়াম কার্বনেট। তাহলে 15 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে পোড়ানো হলে 15 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে পোড়ানো হলে অধিক তাপে তোমার এনটিপি, ওই একই কথা, এনটিপিতে তোমার কত আয়তন কার্বন ডাই অক্সাইড, কত আয়তন, আমি আরেকটু তোমাদেরকে একই রকম কত আয়তন কার্বন ডাই, ওখানে ছিল HCl এর কার্বন ডাই অক্সাইড পাওয়া যাবে। তাহলে দেখো, তাহলে আমরা পোড়াই ক্যালসিয়াম কার্বনেট, তাপ দেই, তাপ দিলে এখানে তাপ, তাহলে তৈরি হবে এবার ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড। তাহলে এটা আমরা আগেই জানি, ক্যালসিয়াম 100, 40 12 যোগ 3 লং 48 100। তারপরে এখানে তাহলে এক অনুই তৈরি হয়েছে আমাদের 22.4, এটা আরো ইজি। তাহলে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে কার্বন ডাই অক্সাইড পাওয়া যায়, দেখো 22.4 লিটার। অতএব তোমার 1 গ্রাম থেকে পাওয়া যায় সমান 22.4 ডিভাইডেড বাই 100। অতএব আমরা কত আছে এখানে? 15 গ্রাম। তাহলে 15 গ্রাম থেকে পাওয়া যায় সমান, তাহলে এখানে 22.4 ইন্টু 15 ডিভাইডেড বাই 100। তাহলে কত আসে দেখো, এখানে আমাদের আসে হলো 3.36 লিটার কার্বন ডাই অক্সাইড পাওয়া যায়। এই তো, তাহলে আমাদের এখানে দেওয়া ছিল তোমার ক্যালসিয়াম কার্বনেট এখানে 15 গ্রাম, আর আমরা জানি ক্যালসিয়াম কার্বনেটের, আমি এর আগে তোমাদেরকে আণবিক ভরটা বের করে দেখিয়েছি 40, যার জন্য এবার যোগ এখানে 3 লং 48 সমান 100। তাহলে যেহেতু এসটিপি বা এনটিপিতে, তাহলে এখানে আমরা লিখতে পারি আদর্শ বা এসটিপি, বা এখানে অঙ্কে আছে এনটিপি, যেটা ইচ্ছা এসটিপিতে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কতটা পেলাম, 3.36 লিটার। আচ্ছা, এবার দেখো আমি তারপরের অঙ্কটা করাবো। ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তো আমরা দুটো করে ফেললাম। অন্য টপিকসে চলে যাই আমরা। এখানে দেখো 175 গ্রাম মার্কিউরিক অক্সাইড, HGO মার্কিউরিক অক্সাইড, 175 গ্রাম মার্কিউরিক অক্সাইড হতে এনটিপিতে, এটা কিন্তু অনেক সময় মেয়েরা এই জিও যেটা আমি লিখেছি এটা কিন্তু বাংলায় লেখা থাকতে পারে, তোমাদের কিন্তু মার্কারি এইচজি অক্সাইড, অক্সিজেন যোজনীয় 2, তাহলে এটা কিন্তু মার্কিউরিক অক্সাইড, মার্কিউরিক অক্সাইড
দেখো তাহলে এই জিও মার্কিউরিক অক্সাইড হতে এনটিপিতে যে আয়তন অক্সিজেন উৎপন্ন হয়, অক্সিজেন উৎপন্ন হয় কত গ্রাম পটাশিয়াম ক্লোরাইড থেকে, এটাও কিন্তু বাংলায় থাকতে পারে, পটাশিয়াম ক্লোরাইড সংকেতটা কিন্তু তোমাদের জানতে হবে। আমি এখানে লিখে দিলাম KClO3, পটাশিয়াম ক্লোরাইড থেকে সেই পরিমাণ থেকে সেই আয়তন অক্সিজেন উৎপন্ন হবে। আচ্ছা দেখো, দেখা শেষ, এবার আমরা অঙ্ক দেখি। তাহলে 175 গ্রাম মার্কিউরিক অক্সাইড হতে এনটিপিতে যে আয়তন অক্সিজেন উৎপন্ন হয়, তাহলে কিন্তু এখানে দুটো বিষয় বলেছে। প্রথমত 175 গ্রাম মার্কিউরিক অক্সাইড হতে এনটিপিতে যে আয়তন অক্সিজেন উৎপন্ন হয়, কত গ্রাম পটাশিয়াম ক্লোরাইড থেকে সেই আয়তন অক্সিজেন। তাহলে পটাশিয়াম ক্লোরাইড থেকেও অক্সিজেন পাওয়া যায়, মার্কিউরিক অক্সাইড থেকেও অক্সিজেন পাওয়া যায়। আমরা প্রথম অংশটুকু সম্পন্ন করি। মার্কিউরিক অক্সাইড, তাহলে তো এখানে তোমার যদি অক্সিজেন তৈরি করতে চাই আমরা, তাহলে মার্কারি এখানে প্লাস, এখানে তৈরি হবে তোমার অক্সিজেন, মার্কারি প্লাস অক্সিজেন। কিন্তু দেখো এখানে অক্সিজেন, তাহলে আমাকে এখানে তাহলে এই অক্সিজেনটা যে আমাদের এখানে মার্কারির ইয়াটা আমাদের 80, দেখো মার্কারি হলো 80, এবং তাহলে কতটা মার্কারি এখানে আমাদের 22.4 লিটার, কারণ অক্সিজেনের আমরা জানি আয়তন এনটিপিতে বা এসটিপিতে বা আদর্শ উষ্ণতা ও চাপে সবসময় সমান, সেটা হলো 22.4 লিটার। এবার মার্কারি দেখো 200, আর অক্সিজেন তাহলে এখানে দুইটা এই জিও আছে, আমরা 2, এবার ব্র্যাকেট দাও, মার্কারি 200 যোগ এটা কত 16, তাহলে কত হলো 216, 216কে 2 দিয়ে গুণ করো, তাহলে কত আসতেছে 432, 432, আর এখানে আসলো আমাদের 22.4। এবার দেখো তাহলে 43 এনটিপিতে 432 গ্রাম মার্কিউরিক অক্সাইড থেকে অক্সিজেন পাওয়া যাচ্ছে 22.4 লিটার। তাহলে এনটিপিতে 432 গ্রাম, কেন আমরা স্ট্যান্ডার্ড ভাবে যখন মার্কিউরিক অক্সাইডকে বিভাজিত করেছি তখন অক্সিজেন এই সমীকরণে আমরা দেখতে পেলাম যে 22.4 লিটার অক্সিজেন পাওয়া গেল। গ্রাম মার্কিউরিক অক্সাইড থেকে অক্সিজেন পাওয়া যায়, তাহলে কত বলো 22.4 লিটার। তাহলে এনটিপিতে কত 1 গ্রাম অক্সিজেন পাওয়া যায় তোমার 22.4 ডিভাইডেড বাই তোমার 432। এখানে দেওয়া আছে আমাদের মার্কিউরিক অক্সাইড কতখানি 175, এত গ্রাম মার্কিউরিক অক্সাইড থেকে 22.4 ইন্টু 175 ডিভাইডেড বাই 432, তাহলে এখানে আমাদের কতটা পাই আমরা 9.074 লিটার, 9.074 লিটার। তাহলে দেখা যাচ্ছে যে এই পরিমাণ অক্সিজেন আমরা পেলাম কোথা থেকে, মার্কিউরিক অক্সাইড থেকে। ঠিক এই পরিমাণ অক্সিজেন যদি আমরা পটাশিয়াম ক্লোরাইড থেকে পেতে চাই, তাহলে কতটা পটাশিয়াম ক্লোরাইড আমাদের, কত গ্রাম পটাশিয়াম ক্লোরাইড দরকার হবে, আবার আমাদেরকে এইটা বের করতে হবে। তাহলে প্রথমটা ছিল আমরা 175 গ্রাম মার্কিউরিক অক্সাইড থেকে কতটা আমাদের কি তৈরি হলো অক্সিজেন,
এবং কতটা তৈরি হলো আমরা দেখতে পেলাম 9.074। এখন আমরা দেখব, তাহলে এই অংশটা আমি মুছে ফেলবো এবং এইটা আমাদের থাকবে 9.70। অক্সিজেন পেলাম, অক্সিজেনের পরিমাণটা পেলাম 9.074 লিটার আয়তন। আমরা কিন্তু এক পাশে ভর, আণবিক ভর, এক পাশে আয়তন। এবার আমরা বের করব আয়তন না আণবিক ভর, কত গ্রাম পটাশিয়াম ক্লোরেট। তাহলে এবার আমরা পটাশিয়াম, এই সমীকরণটাও মুছে ফেলছি আমি। এবার দেখো পটাশিয়াম ক্লোরেট KClO3, তাহলে এটাও ভেঙে পটাশিয়াম ক্লোরাইড প্লাস অক্সিজেন তৈরি হবে। এবার দেখো এখানে আছে 3, বাট এখানে 3, এই অক্সিজেনকে তাহলে আমাকে বেজোড় সংখ্যা আনা কখনোই সম্ভব নয়। তাহলে আমি কি করব, এখানে একটা 2 দিলাম, এখানে 3, এখানে 2। দেখো শিক্ষার্থীবৃন্দু, আমি পটাশিয়াম ক্লোরেটকে কেন সমতা করেছি, কারণ আমাদের অঙ্কে অবশ্যই সমতা না করলে কিন্তু আমরা কখনোই কয় অণু আছে এখানে, 1 অণু সমান 22 বা 1 মোল আয়তন দখল করে 22.4 লিটার। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে সমতা করতে যে তোমার পটাশিয়াম ক্লোরাইডের সামনে একটা 2 দিতে হয়েছে এবং অক্সিজেনের সামনে একটা 3 দিতে হয়েছে। তাহলে আমরা এবার পটাশিয়াম আমাদের কত, 39, ঠিক আছে, পটাশিয়াম 39। তাহলে এখানে 2 × 39.9 ধরে ছোড়া, 39.9 নয় 39 ধরেছে, 39। তারপর প্লাস ক্লোরিন 35.5 যোগ 316, যেহেতু 16 এবং তাহলে 16 গুণ 3, তাহলে এখানে কত আসে দেখো, এই 3টা যোগ করে আসলো হলো পটাশিয়াম ক্লোরাইড 245। তাহলে 245 গ্রাম আসলো পটাশিয়াম। আর এইটা কিন্তু খেয়াল করো 3 অণু, তাহলে 3 × 22.4 লিটার। আর এটা গ্রাম, এটা ভর, এটা আয়তন, গ্যাসের আয়তন। আর এই পদার্থটির ভর আমরা আণবিক ভর বের করেছি। এখন দেখো তোমরা, তাহলে এই 3 × 22.4 লিটার অক্সিজেন আমরা পেলাম এনটিপিতে তোমার 245 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড থেকে। তাহলে এবার উল্টো লিখতেই হবে, কারণ এই যে অক্সিজেনটা পেয়েছি, এই অক্সিজেনটা পেতে গেলে আমার কতটুকু পটাশিয়াম ক্লোরাইড দরকার, অঙ্কে আবার এইটা চেয়েছি। তাহলে আমি এবার কি লিখব, যে এনটিপিতে 3 × 22.4 লিটার অক্সিজেন পাওয়া যায় তোমার 245 গ্রাম পটাশিয়াম ক্লোরেট থেকে। দেখো তাহলে অতএব এখানে 1 গ্রাম পাওয়া যায়, তাহলে 245 যাবে উপরে, নিচে আসবে তোমার 3 × 22.4। অতএব তোমার এখানে আমাদের তাহলে এই পরিমাণটা কত, 9.074 অক্সিজেন পাওয়া যায়। তাহলে এখানে 245 × 9.074 ডিভাইডেড বাই 3 × 22.4। তাহলে এখানে কত আসলো আমাদের 30। এবার কিন্তু গ্রাম, এখানে আসলো আমাদের 33.0823 গ্রাম। তাহলে মেয়েরা তোমরা কিন্তু অবশ্যই এখানে উত্তর লিখবে যে অতএব আমাদের পটাশিয়াম ক্লোরাইডের প্রয়োজন হয়েছে 33.02 গ্রাম বা 023 গ্রাম, এতদূর না গেলেও হয়। তাহলে অঙ্কটা আমি আবারও বলছি যে আমাদের প্রথম অংশটুকু ছিল মার্কিউরিক অক্সাইড 175 গ্রাম, কিন্তু এনটিপিতে মার্কিউরিক অক্সাইডের আমরা পরিমাণটা পেয়েছিলাম 432 গ্রাম
এবং সেখান থেকে আমাদের অক্সিজেন তৈরি হয়েছিল 22.4। তাহলে 175 গ্রাম থেকে আমরা অক্সিজেন পেয়েছিলাম 9.074 গ্রাম লিটার আয়তন। এটা পরবর্তীতে এই পরিমাণ অক্সিজেন তৈরি করতে আমাদের কতখানি পটাশিয়াম, কিন্তু পটাশিয়াম ক্লোরেট থেকেও অক্সিজেন পাওয়া যায় এবং সমীকরণটি পটাশিয়াম ক্লোরাইড প্লাস এখানে আমাদের 2 অণু পটাশিয়াম ক্লোরেট দরকার হয়েছে এবং অক্সিজেন পেয়েছি আমরা 3 আয়তন। ফলে আমি 22.4কে দেখো 3 দিয়ে গুণ করেছি এবং এইটা এবার এই পাশে রেখেছি এবং সমানের ওই পাশে রেখেছি 245কে, কারণ আমাদের এবার চেয়েছে পটাশিয়াম ক্লোরেটের ভর, আণবিক ভর নয়, কতখানি পটাশিয়াম ক্লোরেট দরকার হবে এই আয়তন অক্সিজেনটাকে পেতে গেলে। এবং আমরা দেখতে পেলাম 33.0823 গ্রাম তোমার এটা কি পাওয়া গেল, এই এনটিপিতে পটাশিয়াম ক্লোরেটের ভর পাওয়া গেল। এবার তার পরেরটা দেখছি আমরা। দেখো এখানে লৌহ পাতলা সালফিউরিক অ্যাসিডের সাথে তাহলে পরবর্তী সমাধানটি দেখো তোমরা, বা পরবর্তী অঙ্কটি দেখো। আচ্ছা, এখানে কি বলছে, লৌহ পাতলা সালফিউরিক অ্যাসিড, H2SO4। এটাও কিন্তু বাংলায় লেখা থাকতে পারে, মেয়েরা এই সংকেতগুলো তোমরা খুব ভালো করে শেখার চেষ্টা করবে। পাতলা সালফিউরিক অ্যাসিড H2SO4 বিক্রিয়া করে লৌহ পাতলা সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে। দেখো বিক্রিয়াটা আমি দেখাচ্ছি। তাহলে আয়রন প্লাস সালফিউরিক অ্যাসিড তৈরি করবে কি, এখানে ফেরাস সালফেট প্লাস হাইড্রোজেন। এই যে সমীকরণটি, এখানে তোমাকে এই সমীকরণ থেকে 29 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1 অ্যাটমসফিয়ার চাপে 200 লিটার হাইড্রোজেন প্রস্তুতে কি পরিমাণ হাইড্রোজেন প্রস্তুত করতে কি পরিমাণ লোহার দরকার হবে, লৌহ প্রয়োজন। তাহলে দেখো আমরা রিয়াকশনটা লিখেছি ফেরাস সালফিউরিকেটের সাথে। তাহলে এই রিয়াকশন যদি আমরা সঠিকভাবে লিখতে চাই তাহলে কি হবে বলো, এখানে হাইড্রোজেন দুটো আছে, হাইড্রোজেন দুটো, ফেরাস একটি আছে, সালফার, তাহলে আমাদের রিয়াকশনটা সঠিক আছে। এখন দেখা গেল এখানে তোমাদেরকে আয়রনের ভর দিয়েছে 56, আয়রনের ভর 56, আয়রন হলো 56 আর তোমার সালফারের ভর দিয়েছে 32। এবার আমরা দেখব যে তাহলে কি বলছে, হাইড্রোজেন প্রস্তুত করতে কি পরিমাণ লোহা প্রয়োজন। এখন আমরা প্রথমত দেখব এখানে কিন্তু তারা 29 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1 অ্যাটমসফিয়ার চাপে 200 লিটার হাইড্রোজেন। তাহলে আমাদেরকে এইটাকে
আগে কি করতে হবে, তোমার স্ট্যান্ডার্ড টেম্পারেচার এবং প্রেসারে নিয়ে যেতে হবে। অর্থাৎ যেখানে তাপমাত্রা হবে তোমার 0°C বা 273 কেলভিন, আর তোমার চাপ তো 1 অ্যাটমসফিয়ারই থাকবে। চাপের জন্য সময় P1 V1/T1 = এখন দেখো তাহলে এখানে আমরা জানি যে, তাহলে আমরা আগে লিখে নেই এখানে। আর আরেকটা জিনিস, হাইড্রোজেন এখানে কিন্তু 22.4 লিটার। এখন দেখো ওখানে 200 লিটার বলছে, আর এখানে আয়রনের পরিমাণ 56। তাহলে এখানে যদি আমরা করতে চাই তাহলে আগে আমরা এখানে লিখে নেই, আবার আয়রন তোমার প্লাস সালফিউরিক অ্যাসিড, এই সমীকরণটি দেওয়া আছে, তৈরি করলো ফেরাস সালফেট প্লাস হাইড্রোজেন। তাহলে এখানে ওরা আয়রনের দিয়ে দিছে আণবিক ভর বা পারমাণবিক ভর আয়রনের এখানে, আর হাইড্রোজেন আমরা জানি 22.4। কিন্তু এই বিষয়টি হলো এসটিপি বা এনটিপিতে, আর আমাদের অঙ্কটা ওরা 29°C তাপমাত্রায় 1 অ্যাটমসফিয়ার চাপে 200 লিটার বলছে। তাহলে আমরা প্রথমত এখানে কি দেওয়া আছে আমরা দেখি। এখানে তোমার তাহলে আমরা P1 যদি চিন্তা করি, P1 তাহলে তোমার 1 অ্যাটমসফিয়ারই ধরলাম, আর V1 T1 এখানে 0°C বা 273 কেলভিন। V1 = কিন্তু হট, কারণ ওইটাতে আমাদের এই যে 29°C তার মানে 1 অ্যাটমসফিয়ার 200 লিটারটাকে আমরা নিয়ে যাব ওখানে। এবার ধরো P2, আর যদি তোমরা মনে করো যে আমরা এটা P1 এবং এইটাকে তাহলে V1 আমরা এখানে বসাতে পারি, এটাকে যে কোনোটা T1 তাহলে আমাদের 200, এখানে এর সঙ্গে 29-এর সঙ্গে আমাদের যোগ হবে হলো 273। তাহলে 9×3 এখানে 12-2, 7-8-2 10-0, এখানে 2-302। দেখো তাহলে 302 কেলভিন। এখন দেখো তাহলে V1 এখানে কত, 200 লিটার। এবার আমরা P2 = বলবো, আবারও আমরা জানি স্ট্যান্ডার্ড তোমার প্রেসারটা অ্যাটমসফিয়ার এককে তোমার 1 অ্যাটমসফিয়ার, আর V2 জানি না, T2 আমাদের 273 কেলভিন স্ট্যান্ডার্ডটা, আর V2 = হট। তাহলে আমরা আগে P1 V1/T1 = P2 V2/T2টা বের করে নিই। তাহলে P1 V1/T1 = P2 V2 আমরা জানি P2 V2/T2। তাহলে কি হয় দেখো, এবার এখানে আমাদের আমরা বের করব হলো V2। তাহলে কোনাকুনি গুণটা করে নেই, P1 V1/T2 = P2 V2/T1। और এইটাকে যদি এই পাশে আনি তাহলে V2 = হয় P1 V1/T2 / এখানে P2 T1। এবার আমরা মানগুলা বসিয়ে দেই। P1 কত ছিল, 1 অ্যাটমসফিয়ার, তারপর তোমার V1 200, আর T2 ছিল আমাদের 273 / এখানে P2 ছিল 1 অ্যাটমসফিয়ার, এবং তোমাদের T1 ছিল 302। তাহলে এখানে হয়েছে কত দেখো, এখানে হয়েছে হলো আমাদের 180 × 795 লিটার। এখন দেখো এই যে এইটা আমরা এখানে কি পেয়েছি, আয়রন 26, তাহলে 22.4 হাইড্রোজেন প্রস্তুত করতে আয়রন দরকার হয়েছিল কত, 26। এবার কিন্তু আমরা এনটিপিতে চলে গিয়েছি, কারণ এই যে আমাদের যে তাপমাত্রাটা এবং প্রেসারটা দেওয়া ছিল, এই তাপমাত্রা প্রেসারে আমাদের হতো না, কারণ আমরা স্ট্যান্ডার্ড টেম্পারেচার এবং প্রেসার আমাদের এই আণবিক ভর যে অণুর সংখ্যা বা যে আয়তন, এটি সবসময় আদর্শ গ্যাস এবং তাপমাত্রায়।
তাহলে যদি তাই হয়ে থাকে তাহলে আমরা এখন কি করব, যে এখানে এখন আমরা লিখব যে এত গ্রাম আয়রন পাওয়া যায় আমাদের। তাহলে এখানে কিছুটা করতে হবে, এখানে 180 এসেছে, উপরের অংশটুকু আমরা শুধু এখানে করে দেই, তাহলে হয়ে যাবে এই 180টা থাক। দেখো তাহলে এখানে 56, তাহলে উল্টোটা হবে, কারণ আয়রনের পরিমাণটা চেয়েছে, হাইড্রোজেন গ্যাসের আয়তন চায় নাই। তাহলে আমরা 22.4 লিটার হাইড্রোজেন পাওয়া যায় 56 গ্রাম লৌহ থেকে, বা আয়রন থেকে, যেটাই বলো না কেন, লৌহ থেকে। তাহলে বলো অতএব 1 গ্রাম হাইড্রোজেন পাওয়া যায় 56 ডিভাইডেড বাই তোমার 22.4। এবার অতএব এখানে কতটা দরকার আমাদের, 180, তাহলে 180.795 এতটা পাওয়া যায় কত গ্রাম লৌহ থেকে। অঙ্কগুলো কিন্তু খুব জটিল না শিক্ষার্থীবৃন্দু, তোমরা একটু যদি মনোযোগ দিয়ে অঙ্কগুলো খেয়াল করো তাহলেই কিন্তু করতে পারবে, যথেষ্ট সহজ। এবং আমার এই যে ক্লাসটা নিচ্ছি খুব মনোযোগ দিয়ে তোমরা খেয়াল করো, দেখো, তাহলে সবগুলো অঙ্কই তোমরা নিজেরা করতে পারবে। 56 × 180.795 ডিভাইডেড বাই 22.4, তাহলে এখানে আসে কত আমাদের, 451.99 451.99 গ্রাম। এই তো, তাহলে আমরা যদি যখনই আমরা এরকম চেঞ্জ করতে চাইবো, আমাদের এনটিপি বা এসটিপিতে এই টাইপের আমি আরেকটা অঙ্ক তোমাদেরকে করাচ্ছি। দেখো যে যখনই এনটিপি বা এসটিপি দেওয়া থাকবে না, আমরা কিন্তু সেই মুহূর্তেই আমরা কি করব, যে আমাদের এনটিপি বা এসটিপিতে যে তারপর আমাদেরকে অঙ্কটা করতে হবে। তোমরা আরেকটি এই রকম অঙ্ক আরেকটি দেখো। এটাও চুনা পাথর, চুনা পাথরের এটাও একটি নমুনা, চুনা পাথরের একটি নমুনায় তোমার এটা 98% ক্যালসিয়াম কার্বনেট আছে, ক্যালসিয়াম কার্বনেট আছে তোমার। তাহলে এখানে এই যে এবার টেম্পারেচার দেখো 30 ডিগ্রি উষ্ণতায়, উষ্ণতা বা তাপমাত্রা কিন্তু একই কথা, 30 ডিগ্রি উষ্ণতায় এবং 780 মিলিমিটার চাপে 40 লিটার কার্বন ডাই অক্সাইড প্রস্তুত করতে কত গ্রাম চুনা পাথর বা কার্বন ডাই অক্সাইড প্রয়োজন, একই কথা, চুনা পাথর প্রয়োজন। এবার দেখো আবারও কিন্তু এই অঙ্কটা ঠিক একই রকম। আমরা দেখতে পাচ্ছি এখানে টেম্পারেচার 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা এবং 78 মিলিমিটার চাপে 40 লিটার কার্বনেট, কিন্তু আমাদের নমুনাটাতে 98% ক্যালসিয়াম কার্বনেট আছে। তাহলে 100তে ক্যালসিয়াম কার্বন কতটা তোমার আছে, অর্থাৎ 98। এখন আমাদের আগে দেখতে হবে এটা আমাদের চুনা পাথর যে প্রয়োজন, এটা আমরা আগে এই P1 V1 = P2 V2 দিয়ে এই আমরা আগে করে নিই। দেখো এখানে তাহলে বলো P1 780 মিলিমিটার, T1
30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণ 780 যোগ 273 অর্থাৎ 303 কেলভিন তোমার V1 40 লিটার। P2 তাহলে আমরা জানি বলো 76 মিলিমিটার, মিলিমিটারে 76 মিলিমিটার, 760 মিলিমিটার। আর হলো T2 আমরা জানি 73 কেলভিন, V2 হট। তাহলে বলো এখন দেখা যাচ্ছে যে আমাদের এখানে আমরা আগে P1 V1 আমরা জানি P1 V1 by T1 is equal to P2 V2 by T2 or তাহলে V2 বের করব আমরা, তাহলে একবারে আমরা করতে পারি এখানে P1 V1 T2 is equal to P2 V2 T1 or V2 is equal to P1 V1 T2 divided by এখানে হবে হলো P2 T1 তাহলে এখানে মানগুলো আমরা বসাই 7780 ইন্টু 40 ইন্টু তোমার T2 হলো 273 ডিভাইডেড বাই T2 হলো 760 ইন্টু তোমার এখানে T1 হলো আমাদের 303। তাহলে দেখো এখানে আমরা P1 এর মান বসিয়েছি, V1 এর মান বসিয়েছি, আর হলো T2 এর মান বসিয়েছি, নিচে বসিয়েছি P2 এবং তোমার T1। তাহলে এখানে আমাদের V2 এর মানটা কত আসে দেখো, যেহেতু আমাদের টেম্পারেচারটা ছিল 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা এবং 780 মিলিমিটার চাপে 40 লিটার, এইটাকে আমরা স্ট্যান্ডার্ড টেম্পারেচার এবং প্রেসারে নিয়ে গেছি। ঠিক আছে, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের এখানে ইয়াটা আসবে হলো তোমার 36.33 লিটার। তাহলে এইটা যদি আমাদের স্ট্যান্ডার্ড টেম্পারেচার এবং প্রেসারে পাওয়া যায় V2, এখন তাহলে আমরা জানি ক্যালসিয়াম কার্বনেটের থেকে কার্বন ডাই অক্সাইড করে সমীকরণটা করো, ক্যালসিয়াম কার্বনেট ভাঙলে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড, এখানে কার্বন ডাই ক্যালসিয়াম এটা 100, এটা 22.4। তাহলে চুনা পাথর প্রয়োজন বলছে, তাহলে আমরা 22.4 লিটার কার্বন ডাই অক্সাইড পাওয়া যায় 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে। তাহলে দেখো এখানে আমাদের কতটা দেওয়া আছে, অতএব এক পাওয়া যায় 100 ডিভাইডেড বাই 22.4, আমাদের আছে কতটা 30, অতএব 36.33 লিটার কার্বন ডাই অক্সাইড পাওয়া যায় সমান। তাহলে এটা হবে 100 ইন্টু 36.33 ডিভাইডেড বাই 22.4, তাহলে আসে কত এখানে 165 পয়েন্ট তোমার 134 এটা গ্রাম হবে। এখন দেখো যে আমাদের এখানে 98% ক্যালসিয়াম কার্বনেট তোমার কি ছিল, বিশুদ্ধ ছিল। তাহলে এই বিশুদ্ধতা যদি এখানে নির্ণয় করতে চাই, তাহলে 100 গ্রাম নমুনায় ক্যালসিয়াম কার্বনেট কতটা আছে 98 গ্রাম। অতএব এখানে কত আছে তোমার 165.33
134 গ্রাম নমুনায় ক্যালসিয়াম কার্বনেট আছে 98 ইন্টু 165.134 ডিভাইডেড বাই 100। তাহলে কত আসে দেখো, 168 ক্যালসিয়াম কার্বনেট পাওয়া যায়। 100 গ্রাম নমুনায় ক্যালসিয়াম কার্বন 98 গ্রাম, তাহলে এটা হলো ক্যালসিয়াম কার্বনেট। তাহলে তোমার এখানে 98 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট পাওয়া যায় 100 গ্রাম চুনাপাথর থেকে। তাহলে চুনা পাথরের প্রয়োজন। এখন দেখো এখানে আমাদের আছে 165.134 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট পাওয়া যায়, 100 উপরে থাকবে ইন্টু 165 ইন্টু 134 ডিভাইডেড বাই 98 সমান এখানে আসবে হলো 168 ইন্টু 5 গ্রাম চুনা পাথর। তাহলে তোমরা বিষয়টা একটু লক্ষ্য করো শিক্ষার্থীবৃন্দু, আমাদের ক্যালসিয়াম কার্বনেট এবার চায় নাই, চেয়েছে চুনা পাথর, সেখানে 98% ছিল ক্যালসিয়াম। তাহলে 98 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট কতটা চুনা পাথর তখন ছিল 100 গ্রাম, যেহেতু পার্সেন্টেজ এবং ক্যালসিয়াম কার্বনেটের আণবিক বল 100, এবং আমাদের এই গ্রামটা এসেছে কত, ক্যালসিয়াম কার্বনেট 165.134, এইটা আমরা পেলাম 168.5 গ্রাম চুনা পাথর আমাদের দরকার হবে যদি আমরা এই 30 ডিগ্রি উষ্ণতা এবং 780 মিলিমিটার চাপে 40 লিটার কার্বন ডাইঅক্সাইড প্রস্তুত করতে চাই। তাহলে তোমরা এই P1 V1 by T1 P2 V2 by T2 দিয়ে যে অঙ্কটা আমি করিয়েছি তোমরা খুব মনোযোগ দিয়ে অঙ্কটা প্র্যাকটিস করো অবশ্যই, নতুবা কিন্তু সমস্যা হবে। এবং তোমরা এই ক্লাসগুলো ভালো মতো করবে এবং প্র্যাকটিস করবে। মেয়েরা তোমরা কিন্তু পড়াশোনা করবে ঠিক মতো, এটা মাথায় রেখো, না হলে কিন্তু খুব বিপদে পড়বে। ভালো থেকো তোমরা, এই দোয়া করি, রাখি। আল্লাহ হাফেজ।